অনুবিস্তার, একদম লিখে নিও, এবার অনুবিস্তার থেকে প্রশ্ন আসছে। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে কথা বলতে চাই। তোমরা অনেকেই বারবার কমেন্ট করছিলে পরীক্ষার পূর্ব মুহূর্তে জীবন বিজ্ঞান সাজেশন দেওয়ার জন্য, তাই তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে পুরো চ্যাপ্টার ভিত্তিক 5 মার্কের প্রশ্নগুলি লিখে দিব, যেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো একবার হলেও এই প্রশ্নগুলি পরীক্ষার আগে দেখে যেও এবং চ্যাপ্টার ভিত্তিক দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের পড়তে খুব বেশি সুবিধা হয়। তোমাদের আগেই বলে দিই, মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানের টোটাল 6টি 5 মার্কের প্রশ্ন থাকে। প্রথম 4টি চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন থাকবে এবং পরের যে 5 নাম্বার চ্যাপ্টার, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। তো এই হলো তোমাদের টোটাল 6টি প্রশ্ন। তো অবশ্যই প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের পড়ার দরকার রয়েছে, তাই চ্যাপ্টার ভিত্তিক আমি প্রশ্নগুলি বলে দিব। তো চলে আসছি আমরা ফার্স্ট চ্যাপ্টার। ওকে, ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের বলে দিই, কোনো বড় প্রশ্ন ওইভাবে পড়ার দরকার নেই, কেননা এখান থেকে ছবি আসবে। তো তোমরা ছবিগুলো ভালো মতো প্র্যাকটিস করো। 2টো ছবি বলে দিচ্ছি, এখান থেকে অবশ্যই আসবে। দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের একদম বোর্ডের সামনে সরাসরি লিখে দিচ্ছি। নাম্বার 1, প্রতিবর্ত ক্রিয়া। দেখো, এই প্রতিবর্ত ক্রিয়া অনেক সময় লেখা থাকে প্রতিবর্ত চাপ, প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক। তো একই জিনিস, এই প্রতিবর্ত ক্রিয়ার সুন্দর একটা পরিচ্ছন্ন ছবি আঁকবে এবং তার পাশাপাশি কয়েকটা পয়েন্টিং তোমরা দেখে যাবে। এই চিত্রটি তোমরা এখানে দেখে নাও, এই ছবিটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। কি আমাদের পয়েন্টিং করতে হতে পারে? নাম্বার এ হতে পারে গ্রাহক, নাম্বার বি হতে পারে বাহক এবং নাম্বার সি আমাদের হতে পারে স্নায়ু কেন্দ্র এবং নাম্বার ডি হতে পারে কারক। ওকে, এই কয়েকটা পয়েন্টিং তোমরা খুব ভালো মতো করে যেও। অনেক সময় এই যে বাহক, এখানে নিউরন কথাটা থাকে, তো নিউরন 2 ধরনের হয়ে থাকে। এখানে দেখো, কিছু নিউরন ভিতরের দিকে বার্তা নিয়ে আসে, তো সেগুলোকে আমরা আজ্ঞাবহ নিউরন বলি, আর কিছু বাইরের দিকে নিয়ে যায় তো বহির্বাহী নিউরন। তো অবশ্যই নিউরনের এই জায়গাটা দেখে যাবে, আজ্ঞাবহ এবং সংজ্ঞাবহ, এই 2 ধরনের নিউরন। বা তোমাদের হচ্ছে যখন ইংরেজিতে দিবে তখন সেন্সরি এবং মোটর নিউরন এইভাবে দেওয়া থাকতে পারে। এছাড়াও তোমরা শ্বেত বস্তু এবং ধূসর বস্তু অবশ্যই সেই পয়েন্টটাও দেখে যেও এবং অ্যাডজাস্টার নিউরন এটাও তোমরা দেখে যেও। তো এই হলো প্রতিবর্ত ক্রিয়া, যেই ছবিটি তোমরা খুব ভালো মতো করবে। 2 নাম্বার তোমাদের বলে দিই, যেই ছবিটা এবারে সবচেয়ে বেশি সবাই বলছে আসার সম্ভাবনা, সেটা হচ্ছে চোখের চিত্র। ওকে, তো চোখের চিত্র, তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন চোখের চিত্র তোমরা আঁকবে এবং এখান থেকে যে পয়েন্টগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বলে দিই। প্রথমেই হচ্ছে কর্নিয়া, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে নাম্বার 2 রেটিনা, খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে নাম্বার সি অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস ও ভিট্রিয়াস হিউমার। এরপরে নাম্বার ডি তোমাদের বলে দিই যে আইরিস হতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে নাম্বার ই পিউপিল। ওকে, পিউপিল। তো এই 2টা ছবি তোমরা করে যাও। এই 2টা ছবি থেকে অবশ্যই একটা ছবি আসছে এবারের মাধ্যমিকের পরীক্ষায়, অর্থাৎ 2025 পরীক্ষায়। এবার চলে যাচ্ছি আমরা সেকেন্ড চ্যাপ্টার। দেখো, সেকেন্ড চ্যাপ্টারের বেশ কয়েকটি বড় প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই হট নাম্বারে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অনুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন। অনুবিস্তার একদম লিখে নিও, এবার অনুবিস্তার থেকে প্রশ্ন আসছে 100% আসছে অনুবিস্তার থেকে। তো অনুবিস্তার পয়েন্টটা খুব ভালো মতো পড়ে যে অনুবিস্তার কাকে বলে নাম্বার 1। এরপরে অনুবিস্তারের গুরুত্ব পড়ে যাবে এবং এরপরে তোমরা পড়ে যাবে অনুবিস্তারের যে ধাপগুলি রয়েছে, তো অনুবিস্তারের ধাপগুলি পড়ে যাবে এবং অনেক সময় অসুবিধাটাও দিয়ে যায়, তো অসুবিধাটাও পড়ে যাবে। তো তোমাদের একটু বলে দিই, অনুবিস্তারের গুরুত্ব অনেক সময় বইয়ের মধ্যে দেওয়া থাকে না, এটা সহায়িকা বই থেকে পড়ে নিও, কারণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষায়। এরপরে 2 নাম্বার তোমাদের যদি আমি বলি, তাহলে মেটাফেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দশা এবার। এর পাশাপাশি তোমরা অবশ্যই প্রোফেজটাও দেখে নিও, প্রোফেজ এবং টেলোফেজ। এই যে 3টা দশা, টোটাল 4টা দশা আছে, তার মধ্যে সবচেয়ে হটে আমি রেখেছি মেটাফেজ, তারপরে প্রোফেজ এবং টেলোফেজ। এই যে 3টা দশা, এই 3টা দশা বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো পড়ে যেও। ওকে, এরপরে আমি এখানেই লিখে দিচ্ছি মিওসিসের যে গুরুত্ব, এবার কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। মিওসিসের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এর সঙ্গে এটা থাকতে পারে কম্বাইন্ড। এরপরে নাম্বার 3 তোমাদের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে G1S
এবং G2 এর বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। ওকে, এরপরে নাম্বার 4 তোমাদের যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে কোষচক্র কি, কোষচক্র কি এর গুরুত্ব লেখো, এর গুরুত্ব লেখো। তো এইভাবে লিখলে বেশ অনেক সময় লেগে যাচ্ছে, তো আমি এরপরে আমি বাকি প্রশ্নগুলো লিখে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, তোমরা খুব সহজে খুব তাড়াতাড়ি দেখে নিবে, কেননা তোমাদের হাতে পরীক্ষার সময় খুবই কম, তার জন্য আমি লিখে দিচ্ছি, সেখান থেকে তোমরা একবারে টুকে নিও এবং তারপরে তোমরা এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যেও। বন্ধুরা চটপট বাকি অংশটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর চ্যাপ্টারের দেখো ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। একটি ক্রোমোজোমের বাহ্যিক গঠন সম্পর্কে লেখো, ক্রোমোজোমের চিত্র এসেছিল, তার বাহ্যিক গঠন এবার হচ্ছে বর্ণনা জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো পতঙ্গ পরাগী ও জল পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো, প্রাকৃতিক অঙ্গজনন প্রক্রিয়া বর্ণনা করো, বৃদ্ধির দশাগুলি লেখো, বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য লেখো এবং আরএনএ কত প্রকার ও কি কি এটা লেখো। এছাড়া তোমাদের 2-1টা প্রশ্ন আমি বলে দিচ্ছি, যেরকম হচ্ছে গ্রাফটিং বা জোর কলম কাকে বলে উদাহরণ দাও, এবং জোর কলমের ক্ষেত্রে কোন হরমোন ব্যবহার করা হয় এটা খুব ইম্পর্টেন্ট, এবং মাইটোসিস এবং মিওসিসের যে পার্থক্য রয়েছে, এবং উদ্ভিদ সাইটোকাইনেসিস এবং প্রাণী সাইটোকাইনেসিস যে পার্থক্য রয়েছে, সে 2-3টা প্রশ্ন তোমরা একটু দেখে যেও, সেগুলো ইম্পর্টেন্ট। এবার দেখো 3 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার থেকে দেখো হিমোফিলিয়ায় যে স্বাভাবিক পিতা ও বাহক মাতার যে সন্তান কিরূপ হবে সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এবার হিমোফিলিয়া মানে আসবেই, হিমোফিলিয়া থেকে প্রশ্ন মাস্ট বি আসবেই। ওকে, তো এটা একটা প্রশ্ন, এবং হিমোফিলিয়ার প্রকারভেদ, লক্ষণ এবং কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে কেন জানি আমার মনে হচ্ছে যেটা একদম হট পজিশনে রয়েছে। এবার দেখে নাও, তারপরে 2 নম্বর প্রশ্ন বর্ণান্ধতা কত প্রকার ও কি কি, থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা লেখো। এরপর দেখো প্রকরণের 2টি কারণ লেখো, জিনোটাইপ ও ফেনোটাইপের মধ্যে পার্থক্য লেখো, মটর গাছের সাহায্যরা বিপরীত বৈশিষ্ট্য কি সেটা উল্লেখ করো। প্রকট এবং প্রচ্ছন্ন দুটোই কিন্তু মনে রাখবে, কেননা সেখান থেকে শর্ট প্রশ্ন আসবেই আসবে। এবার দেখো নাম্বার 4, 4টা মাত্র বড় প্রশ্ন দিয়েছি এখান থেকে। গিনিপিগের উদাহরণ দ্বারা দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। যে গিনিপিগের দ্বিসংকর জনন পারবে সে এক সংকরও পারবে, তো এখান থেকে এক সংকরটা খুবই সহজ হয়ে যাবে, তোমরা এটা প্র্যাকটিস করবে। এবার দেখো আলফা এবং বিটা থ্যালাসেমিয়ার কারণ কি সেটা লিখতে বলা হয়েছে, এবং মেন্ডেলের সাফল্যের কারণ, এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রস কি। আগের বার টেস্ট ক্রসের অনুপাতটা কিন্তু এসেছিল, এবার টেস্ট ক্রস কি এটা তোমরা পড়ে যাও, এবং টেস্ট ক্রস কেন করা হয় অর্থাৎ উদ্দেশ্য, যেরকম জিনোটাইপ জানার জন্য এটা সাধারণত করা হয়ে থাকে। তো এবার তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 4 নম্বর চ্যাপ্টারের 5 মার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নাও, প্রথম প্রশ্ন হচ্ছে উটের আরবিসি এর বৈশিষ্ট্য লেখো, সুন্দরী গাছের লবণ সহন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যে অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলি তোমরা অবশ্যই ভালো মতো পড়বে, এবং শিম্পাঞ্জির 2টি বুদ্ধিমত্তার পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা জানো অভিযোজন থেকে প্রশ্ন আসবেই আসবে, এবং অভিযোজন পাঠটা সবচেয়ে সহজ, অভিব্যক্তির থেকে অভিযোজন পাঠটা সবচেয়ে সহজ, তো সেখান থেকে অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে যাবেই যাবে। এরপরে তোমাদের বলে দিই 2 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভ্রূণতত্ত্ব অভিব্যক্তির প্রমাণ হিসাবে উল্লেখ করো, এবং ঘোড়ার জীবাশ্ম ঘটিত যে অভিযোজনগুলো পরপর দেওয়া আছে, ইওপাস মেসোইপাস মেরিচিপাস যেভাবে দেওয়া আছে, পরপর বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই পড়বে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে, এবং এখান থেকেও। এরপর দেখো ল্যামার্কের মতবাদগুলি লেখো, জীবন সংগ্রাম কি, এটা শুধুমাত্র আমি ডারউইনের মতবাদ থেকে একটা নিয়েছি। এরপরে দেখো ল্যামার্ক এবং ডারউইনের মতবাদের যে পার্থক্য সেটা অবশ্যই পড়ে যাবে ভালো মতো। জীবন্ত জীবাশ্ম কি, আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য, যারা একটু ভালো মতো পড়ো তাদের জন্য এই প্রশ্নটা রেখেছি, এবং নিষ্ক্রিয় অঙ্গ কি এর উদাহরণ দাও, এটা সবাই অবশ্যই পড়বে। এরপর দেখো ক্যাকটাস ও মৌমাছির অভিযোজনগত বৈশিষ্ট্য যেগুলো দেখা যায় সেগুলো লেখো, অভিব্যক্তির ঘটনাগুলি পরপর, যারা ভালো মতো পড়ো অবশ্যই এই পয়েন্টটা ভালো মতো পড়ে যাবে, অভিব্যক্তির ঘটনাগুলো পরপর লিখতে হবে। এরপরে মিলার এবং উরের পরীক্ষার বর্ণনা দাও, হট ডাইলুট স্যুপ কি, এবং সমস্ত সমবৃত্তীয় অঙ্গের যে উদাহরণ সেটা ভালো মতো পড়ে যাবে। যারা ভালো মতো পড়ো না তাদের এটা না পড়লেও হবে, এই পার্টটা ভালো মতো পড়ে যেও, আর যারা ভালো মতো পড়ো অবশ্যই এই পয়েন্টটা এবং উপরের এই যে জায়গাটা ভালো মতো পড়ে যেও। তো এবার আমরা 5 নাম্বার চ্যাপ্টারে এসে পৌঁছে গেছি, টোটাল 24 মার্ক এই চ্যাপ্টারটি থেকে থাকবে। তো কেউ যদি একটি চ্যাপ্টার পরেই পাস করতে চায় তো অবশ্যই সে যেন এই চ্যাপ্টারটি খুব ভালো মতো পড়ে, এবং এখানে টোটাল 2টি বড় প্রশ্ন আমাদের করতে হবে, অর্থাৎ 10 মার্কের এখানে অ্যান্সার করতে হবেই হবে, কিন্তু টোটাল আমাদের 4টি বড় প্রশ্ন থাকবে, যেখান থেকে 2টি করতে হবে। আমি মাত্র 6টি প্রশ্ন এখানে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি, এখান থেকে অবশ্যই তোমরা আশা করছি কমন পাবেই পাবে। তো চলো চটপট দেখে নাও। প্রথম প্রশ্ন, পরিবেশের নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। অনেক সময় এটা হচ্ছে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি বর্ণনা করো, সেভাবেও প্রশ্নটা আসে, তো অবশ্যই সেই জায়গাটাও তোমরা একটু দেখে নিও, এটা পড়লে সেটাও অনেকটা হয়ে যাবে। এরপরে নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো। এরপরে চলে আসি পরের প্রশ্নে, জীববৈচিত্র্যের হটস্পট হওয়ার 2টি শর্ত লেখো।
টিকা লেখো ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং তারপরে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা দেখা যায় তা বর্ণনা করো, ক্রায় সংরক্ষণ কি। এরপরে দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, ফুসফুসের ক্যান্সারের দুটি কারণ, নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন কি, এই যে দুটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সাহায্যকারী যে ব্যাকটেরিয়াগুলো সেই দুটি ব্যাকটেরিয়ার নাম লিখতে বলা হয়েছে দুটি করে। এরপরে জল দূষণ, শব্দ দূষণ এবং বায়ু দূষণের যে কুপ্রভাব অর্থাৎ এর যে ফলাফলগুলি সেগুলো লিখতে বলা হয়েছে, এবং জীব বিবর্ধন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অবশ্যই রয়েছেই। মাটি দূষণটা আমি দিইনি, কারণ জল দূষণের কারণ আর মাটি দূষণের কারণ মোটামুটি একই রকম, তো কুপ্রভাবগুলির পাশাপাশি তোমরা একটু কারণটাও দেখে যেও। ওকে, জেএফএম এর ভূমিকা লেখো পরিবেশ রক্ষায়, এবং লাস্ট প্রশ্ন হচ্ছে কুমির ও রেড পান্ডা হ্রাসের কারণ কি এবং এদের সংরক্ষণের উপায় লেখো। তো এই কয়েকটা যদি প্রশ্ন তোমরা পড়ে যাও তো অবশ্যই এখান থেকে কমন পাবেই পাবে, এবং কমন তাদেরই জন্য যারা হচ্ছে একটু কম পড়াশোনা করছে। আমি বলবো তোমরা যত বেশি বেশি পড়াশোনা করবে তত বেশি মার্ক অর্থাৎ ফুল মার্ক 100 মার্ক নিয়ে আসার জন্য কমন যথেষ্ট নয়, কিন্তু যারা তোমরা পাস করতে চাও, যারা তোমরা মোটামুটি একটা স্কোর করতে চাও, তাদের জন্য অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবেই পাবে, এটা লিখিত। ওকে, তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।